নমস্কার, আমরা আমাদের অনুষ্ঠান কৃষি দর্শনের মাধ্যমে আপনাদের সঙ্গে প্রায় প্রতিদিনই পরিচয় করাই এমন কিছু ব্যক্তিদের সঙ্গে যারা কৃষি বা অন্যান্য কাজের সাথে যুক্ত রয়েছেন আর সমাজে তাদের কাজের মাধ্যম দিয়ে স্থাপন করছেন দৃষ্টান্ত। আজও পরিচয় করাবো আপনাদের সঙ্গে এমনই একজনের, যিনি কৃপান সরকার। জলপাইগুড়ি থেকে 7 কিলোমিটার দূরে ছোট্ট একটি গ্রাম বক্সিপাড়া। বিশেষ করে ধান চাষই এই গ্রামে বেশি হয়ে থাকে। তবে 1998 সাল থেকে এক ব্যতিক্রমী দৃশ্য এই গ্রামে লক্ষ্য করা যাচ্ছে। কৃপান সরকার নামে এক ব্যক্তি 17 বছর আগে এই গ্রামের মাটিতে দেশীয় মাছের সংরক্ষণ ও প্রজননের মাধ্যমে বিলুপ্তপ্রায় মাছ ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করলেন। যদিও প্রথম জীবনে একজন শিক্ষক হিসেবেই তিনি তার পথ চলা শুরু করেছিলেন নেপালে। মাছ চাষ আমি প্রথমে শুরু করি নেপালে তখন আমি টিচিং করতাম। আমার ঘরের মধ্যেই একটা রুমের মধ্যেই আমি অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাছ চাষ আরম্ভ করি। কিছু জাপানিজ স্কলার ছিল যারা নদীর মাছ নিয়ে, নেপালের একটা নদীর মাছ নিয়ে ওরা গবেষণা করছিল। তাদেরকে আমি ল্যাঙ্গুয়েজের প্রবলেম, ওদের ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করার প্রবলেম ছিল বলে ওদেরকে আমি একটু হেল্প করতাম। ওই করতে করতে ওদের কাছ থেকেই আমি মাছ চাষ শিখি। অ্যাকচুয়ালি ওদের সব ট্রেনিংয়ে যে জিনিসপত্র ছিল সেগুলো আমাকে দিয়ে গেছিলো। তা আমি ওখান থেকে বসে বসে আস্তে আস্তে ওই নেপালে আমার রুমের মধ্যে আমি রঙিন মাছ চাষ করি, যেখান থেকে আমি ভালো আর্নিং করতাম, একটা এক্সট্রা আর্নিং আসতো। তো কিছু বছর করার পরে তখন আমি ভাবি যে না, এটা তো আমি নিজে বাড়ি থেকেই করতে পারি, তাহলে আমার এখানে আর অন্য কোনো কাজ করতে হবে না। ওই চাকরি টাকরি ছেড়ে দিয়ে আমি জলপাইগুড়িতে আসি। বাড়ির ছাদে বসে চৌবাচ্চা বানিয়ে বাড়ির ছাদের থেকেই মাছ চাষ করতে আরম্ভ করি। উত্তরবঙ্গের দেশীয় মাছ যা হারিয়ে যাচ্ছিল, সেই সব মাছগুলোকে কি করে পুনরুদ্ধার করা যায় ও প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে আবার নদীতে ছাড়া যায়, এই নিয়ে বহুদিন থেকেই কৃপান সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রথম তো আমার এই যে মাছটা করতাম, নেপালে যে একটা মার্কেট তৈরি করেছিলাম সেটা তো এখানে ছিল না। আর যেহেতু জলপাইগুড়ি একটা পকেট টাউন আর আশেপাশে কোনো বেশি বড় শহরও নেই, তা আমি কিছু এক্সপোর্টারদের সঙ্গে যোগাযোগ করি যারা নদীর মাছ, আমাদের উত্তরবঙ্গে নদীর মাছ কালেকশন করে বিদেশে পাঠাতো। তো এই নদীর মাছ কালেকশন করে আমি এক্সপোর্টারদের দিতাম। তাতে আমার প্রায় 400 জেলে ছিল যারা মাছ ধরে দিত। জেলেরা যেটা 1 কেজি মাছে হয়তো তখনকার দিনে 30 টাকা 40 টাকা পেত, সেখানে 1 কেজি মাছ জ্যান্ত অবস্থায় যদি দিত আমাকে, যে নানান প্রজাতির, পার পিস 1.5 টাকা 2 টাকা করে ওনাদের দিতাম। ওনাদেরও বেশি প্রফিট হতো আর নদীর মাছ নদীতেই থেকে যেত। কিন্তু অনেক মাছ আমাদের বিলুপ্ত হয়ে গেছে। তার মধ্যে কিছু মাছ আমরা নিজেরা এখানে প্রজনন করে নদীতে ছেড়েছি। এই কিছু বছর আগে আপনাদের মনে পড়বেও, হয়তো আপনারা কভার করেছিলেন, করলা নদীতে বিষ দিয়ে সব মাছ মেরে দিয়েছিল। তখন আমি ফিশারি ডিপার্টমেন্টের কিছু সাহায্য পেয়ে আমি প্রায় 45টা ভ্যারাইটি মাছ রেস্টোর করেছিলাম ওখানে। যে মাছগুলো আমার এখানেই স্টক ছিল সেগুলো প্রজনন করে ছেড়েছিলাম। এখন প্রায় 54টা ভ্যারাইটি করলা নদীতে আছে যেগুলো বিলুপ্ত হয়ে গেছিলো। তেমনিভাবে আস্তে আস্তে সব নদীতে এখন লাইফ ফিরে আসছে।
আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এমনই একটি জলাশয়ের সামনে, যার পরিসরটা কিন্তু খুব ক্ষুদ্র, হিসাব করে আধা কাঠারও কম। এখানে পরীক্ষামূলকভাবে কৃপানবাবু চাষ করছেন কই মাছ। ওনার কাছ থেকে জেনে নিই, এত ছোট পরিসরে কই মাছ চাষ করে একজন মৎস্য চাষে কতখানি লাভ নিজের ঘরে ওঠাতে পারবেন, আর এর সুবিধে আর অসুবিধের দিকগুলো। কই মাছ আমাদের তো প্রচুর জলাশয় আছে আমাদের উত্তরবঙ্গে, যেখানে ছোট ছোট খাল বিল অনেক আছে। এগুলো কী করে ইউটিলাইজ করা যায়, তার জন্য আমরা একটা ছোট এক্সপেরিমেন্ট চালিয়ে এইটুকুন জলাশয়ের মধ্যে আমরা 3000 মাছ ছাড়ি। আজকে এদের 75 দিন বয়স হয়েছে। মাছের সাইজটা দেখলেন, প্রায় 70-80 গ্রাম হয়ে গেছে। 90 দিনে আশা করছি 100 গ্রাম টাচ করে যাবে। তো 100 গ্রাম যদি টাচ হয়, এই আধা কাটার মতন জায়গা থেকে মোটামুটি যদি অ্যাভারেজ 300 টাকা করেও বাজারে পাওয়া যায় পাইকারি রেটে, এখানে 90,000 টাকার মাছ আছে। এখন অবধি আমার এখানে এই 22,000 টাকার মতো খরচা হয়েছে। আরও কয়েকদিন লাগবে। 25,000 টাকা খরচা করে 90,000 টাকার প্রোডাকশন করা যেতে পারে। এই বাচ্চার বয়স হলো জাস্ট বোধহয় 15 দিন, এখন 15 দিনের বয়স। এই সাইজের বাচ্চা চাষিরা ধরে পুকুরে ছাড়বে। এক কাঠায় 5,000 মাছ ছাড়া যায়, বিঘায় 1 লাখ। এটা 90 দিনে ভালোভাবে ঠিক মতন যত্ন করে যদি কাজ করা হয়, 90 দিনে 100 গ্রাম সাইজ হয়ে যায়। এটা শীতকালেও এই মাছের রোগ লাগে না, শীতকালেও এর কোনো অসুবিধা নেই, শীতকালেও রাখা যায়। আমরা এখন রয়েছি একটি হ্যাচারির মধ্যে, যেখানে এক পাশ দিয়ে অসংখ্য কাচের অ্যাকোরিয়াম, আর এই অ্যাকোরিয়ামের মধ্যে কৃপানবাবু চাষ করছেন দেশি বিদেশি অসংখ্য রকমের রঙিন মাছ। যে রঙিন মাছ চাষ করে উনি চাষিদের তো বটেই, তার সাথে সাথে নিজের কাছেও একটা নতুন দিগন্ত তুলে ধরেছেন। আমরা দেখব তার সেই কর্মকাণ্ড। আমার এখানে প্রায় 78 রকমের দেশীয় মাছ আছে। তার মধ্যে এখানে দেখছেন 2 রকম চাঁদা মাছ আছে, 2 রকমের চাঁদা মাছ আছে, কিছু খোলসা মাছ আছে, কিছু চিংড়ি মাছ আছে, নিওকার্ডিনা স্পিসিস আছে, কিছু খোলসে মাছ আছে। এই যে চাঁদা মাছটা আছে, এটা ভুবনেশ্বরের সিফার একজন সায়েন্টিস্ট, উনি বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে আছেন। উনি এর ট্রান্সজেনিক ভ্যারাইটি ডেভেলপ করতে চাইছেন, চাঁদা মাছে যাতে অন্য রকম রং আসে, ট্রান্সজেনিসিসের ওপর উনি কাজ করতে চাচ্ছেন। তার সঙ্গে আমি একটা কোলাবোরেশনে এই ব্রিডিং প্রসেসটা আমি এখানে করছি, যার প্রজনন যদি আমাদের হাতে কন্ট্রোলের মধ্যে থাকে, তাহলে এই মাছটা ভবিষ্যতে বিলুপ্ত হতে আমরা বাঁচাতে পারবো। প্রায় আমরা এখনও 55টা ভ্যারাইটি মাছ আমরা এই দেশি মাছ করে ফেলেছি। তার মধ্যে কই, মাগুর, চিংড়ি, ট্যাংরা এগুলো তো আছেই, তার মধ্যে কিছু ভ্যারাইটি আমাদের ছোট ছোট চিংড়ি মাছ যে নিওকার্ডিনা স্পিসিস আছে সেগুলো করেছি। চাঁদা মাছের 2টো ভ্যারাইটি আছে। চাঁদা মাছের প্রজননটা বুঝতে পারলে পুকুরে যে চাঁদা মাছের মাছ চাষের পুকুরে যদি চাঁদা মাছ থাকে যে কী ক্ষতি করে, সেটাও কন্ট্রোলে করা যায় যদি এর প্রজননটা বোঝা যায়। এটা সাউথ ইন্ডিয়ার একটা পুঁটি মাছ। এই এটা একটা ফিমেল মাছ, এটা আমরা এখানে প্রজনন করার চেষ্টা করছি। তারপর এই যে বরলি মাছ দেখছেন, বরলির বাচ্চা, এগুলো এখানে তোলা বাচ্চা, কিন্তু এই বরলি মাছগুলো আমরা এখানে বরলি মাছ আজকে প্রায় 12 বছর আগে থেকে কিছু কিছু করে প্রজনন করি। দেশ বিদেশের নানা আকৃতির, নানা জাতের, নানা রঙের মাছ রয়েছে কৃপানবাবুর সংগ্রহে। একদিকে যেমন এই মাছগুলো প্রজননের মাধ্যমে উৎপাদন করে ভারতবর্ষের একটি ছোট গ্রামে সারা পৃথিবীর অনেক দেশকে এক ছাতার নিচে আনতে পেরেছেন, অন্যদিকে এই মাছগুলোকেই আবার বিদেশে রপ্তানি করে আর্থিক উন্নতির এক নতুন পথ দেখাচ্ছেন।